হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো, তাদের ফার্স্ট সেমিস্টারের আজকে যে সমস্ত মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে, অর্থাৎ পাস কোর্স নিয়ে পড়ছো, তাদের কিন্তু কম্পালসারি পরীক্ষা হচ্ছে আগামীতে, তাই না? তো তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছো যে স্যার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায় তো এত কিছু রয়েছে, তো আমরা কি করে পড়বো? দেখো, বেসিক্যালি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে বা 9-10 9-10-এও খুব ভালো মতো পড়াশোনা করেছে, তাদের পক্ষে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে প্রশ্ন উত্তর করাটা খুব একটা বেশি ডিফিকাল্টের হবে না। ঠিক আছে, এখানে খুব সহজভাবে হবে। তো তোমরা লাস্ট মুহূর্তে কি কি পড়ে যাবে না পড়ে যাবে সেগুলো নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করি, এবং তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে তোমার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায় সেগুলো নিয়ে একটু আলোচনা করব বিস্তারিত। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাইলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য 599 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং যারা মেজর কোর্স নিয়ে পড়ছো বা অনার্স কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য পুরো কোর্স ফিটা আমরা নিচ্ছি 999 রুপিস সেকেন্ড সেমিস্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের প্রথমত বলে রাখি আমি, প্রথম অধ্যায় তোমাদের যেটা রয়েছে, তোমাদের সেটা রয়েছে বিশেষ করে পূর্ব এবং পশ্চিম হিমালয় ভূপ্রাকৃতিক অঞ্চল। তো এই পার্টটার মধ্যে যে হিমালয় পর্বতের যে শ্রেণীভাগগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে তোমরা পড়তে পারো। আমার মতে তোমাদের এই জায়গাটা ক্লাস 10-এর যে জিওগ্রাফি বই রয়েছে সেই ভারতের ভূগোল পোর্শন থেকে তোমরা যদি পার্বত্য অঞ্চলটা খুব ভালো করে পড়ো, বা ভূমিরূপ, ঠিক আছে, ভূমিরূপ বলতে গেলে মানে ভূভাগ, ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে সেই ভূপ্রাকৃতিক বিভাগটা যদি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এই পার্টটা কিন্তু হয়ে যাবে। তারপরে তোমাদের উপদ্বীপীয় মালভূমি বলে যে পার্টটা রয়েছে, মালভূমি অঞ্চল যেটা পেনিনসুলার প্লেটো আছে, সেই পার্টটাও কিন্তু তোমরা তোমাদের মানে মাধ্যমিকের বই থেকেও তোমরা দেখে যেতে পারবে। তারপরে এখানে নদ নদীগুলো খুব ভালো করে পড়বে, বিশেষ করে গঙ্গা নদী, তার উৎস গঙ্গোত্রী হিমবাহ থেকে, হ্যাঁ, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে, তার দৈর্ঘ্য 2525 কিলোমিটার, তার গতিপথগুলো পড়বে, ঠিক আছে। তারপরে ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদ, পূর্ব বাহিনী নদী, দক্ষিণ ভারতের নদ নদী, উত্তর ভারতের নদ নদী, এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়বে। তারপরে জনসংখ্যার বন্টনটা তোমরা ভালো করে পড়বে। জনঘনত্বপূর্ণ অঞ্চল, জনসংখ্যা কোথায় বেশি, জনঘনত্ব কোথায় বেশি, জনঘনত্ব কোথায় কম কোথায় বেশি, জনসংখ্যা কোথায় কম কোথায় বেশি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আচ্ছা, তারপরে পরিব্রাজন, যেটাকে মাইগ্রেশন বলছি, সেই মাইগ্রেশনটা অবশ্যই ভালো করে পড়বে তোমরা। এখান থেকে কিছু প্রশ্ন আমার রয়েছে, যেই প্রশ্নগুলো আমি তোমাদের বলেছিলাম, যেমন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন, ঠিক আছে। তারপর পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দাগাদা। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ মানে আসার সম্ভাবনা তোমাদের প্রবল রয়েছে। হ্যাঁ, তারপরে রয়েছে তোমার হচ্ছে ভারত তথা পৃথিবীর উচ্চতম যানবাহন চলাচলকারী গিরিপথের নাম হচ্ছে উমলিংলা পাস, ভারতের বৃহত্তম হ্রদের নাম উলার হ্রদ কাশ্মীরে রয়েছে, দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন, তার ভারতের বৃহত্তম মালভূমির নাম দাক্ষিণাত্যের মালভূমি রয়েছে, ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ, ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে ব্যারেন আগ্নেয়গিরি, আর ভারতের বৃহত্তম কয়লার নাম ভেম্বানাথ কয়েল, যেটা কেরলে রয়েছে। হ্যাঁ, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। তারপরে আমি বলেছিলাম ভারতের দীর্ঘতম বা প্রধান নদীর নাম হচ্ছে গঙ্গা, গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ, সিন্ধু নদীর উৎস সিংখাবাব হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎস চেমায়ুংদুং হিমবাহ, দেন নর্মদা নদীর উৎস অমরকণ্টক শৃঙ্গ, তাপি নদীর উৎস মুলতাই পাহাড় রয়েছে, মহানদীর উৎস সিহোয়াওয়া তোমার হচ্ছে পাহাড় রয়েছে, তারপর গোদাবরী নদীর উৎস ত্রিম্বক সিংহ রয়েছে। এইভাবে বিভিন্ন মানে নদ নদীগুলো সম্পর্কে, যেমন দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে বলা হয়, ভারতের অন্তর্বাহিনী নদী লুনি আছে, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিল্কা, বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর, বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার, তারপর হচ্ছে বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে পেংগং ভারতের, তারপর দীর্ঘতম খালের নাম মেদিনীপুর খাল পশ্চিমবঙ্গে যদি বলে, আর ভারতের দীর্ঘতম নদীবাদের নাম হচ্ছে হীরাকুদ, ঠিক আছে। কাবেরী নদীর উৎস হচ্ছে ব্রহ্মগিরি সিংহ,
ভারতের বৃহত্তম কয়লার নাম হচ্ছে ভেম্বানাদ। এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে। তারপরে কোন কোন রাজ্যের কোন কোন উৎসব খুব ফেমাস সেগুলো খুব ভালো করে তোমরা পড়বে, যেমন নববর্ষ তেলেগু নববর্ষ বা উগাদি অন্ধ্রপ্রদেশের, বিহু অসমের খুব ফেমাস, রথযাত্রা হচ্ছে উড়িষ্যার খুব ফেমাস এটা। তারপরে তোমার হচ্ছে ওনাম উৎসব যদি বলে তাহলে কেরলে রয়েছে, খুব ফেমাস এটা। এই সমস্ত মানে ইয়েগুলো ভালো করে পড়তে হবে। দুর্গাপূজা পশ্চিমবঙ্গে খুব ফেমাস, ছট পূজা যদি বলে বিহারের, ঠিক আছে, গণেশ চতুর্দশী মহারাষ্ট্রে রয়েছে, আদিবাসী কুম্ভ মেলা রাজস্থানে খুব ফেমাস। তো কোথাকার কোন কোন উৎসবগুলো খুব ফেমাস ভালো করে পড়বে। দেন খাদ্যের তালিকা, কোথাকার খাদ্য খুব ফেমাস, যেমন আমি যদি বলি যেমন হচ্ছে তোমার খাবার দাবারের মধ্যে বিশেষ করে আমরা যদি ফিশ কারি বলি, গোয়ার ফিশ কারি খুব ফেমাস যেহেতু সমুদ্রের তীরবর্তী অঞ্চল, ঠিক আছে। ধুসকা যদি বলে মানে ঝাড়খণ্ডের ধুসকা খুব ফেমাস, ঠিক আছে। তার পোহা হচ্ছে মধ্যপ্রদেশে খুব ফেমাস, হ্যাঁ। লিট্টি চোখা বিহারে খুব ফেমাস। তার বাঁশের কাণ্ড নাগাল্যান্ডে খুব ফেমাস এটা। বাটার চিকেন যদি বলে দিল্লিতে, চিকেন ভর্তা ত্রিপুরা, হ্যাঁ। এই সমস্ত খাবার দাবারের নামগুলো জানতে হবে। হ্যাঁ, মানে আমরা থুপ্পা বলি না, থুকপা বলে এটাকে, সিকিমে খুব ফেমাস। এই খাবার দাবার গুলো পড়বে। ঐতিহ্যবাহী পোশাকগুলো ভালো করে পড়বে, কোন জায়গার কোন ঐতিহ্যবাহী পোশাক খুব ফেমাস, ঠিক আছে। যেমন আমাদের এখানে আমি যদি বলতে চাই ইন্ডিভিজুয়ালি কোনগুলো আছে, যেমন কেদিউ এবং ক্রোনো, এটা গুজরাটে খুব ফেমাস, হ্যাঁ। তবে ধুতি মাথায় পাগড়ি মহারাষ্ট্রে চলে, মুন্ডু লম্বা পোশাক চলে কেরলে। এই সমস্ত বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে। তারপরে তোমাদের বলে রাখি দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যে সমস্ত বিষয়গুলো পড়বো সেগুলোর মধ্যে রয়েছে ভারতবর্ষের ধর্মীয় ভাবধারা, বিশেষ করে বৈদিক যুগের, বৌদ্ধ যুগের, জৈন ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, বিভিন্ন সমাজ সংস্কারকদের আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো তোমরা খুব ভালো করে এখান থেকে পড়বে। বিশেষ করে বৈদিক যুগের বিভিন্ন দেবদেবী, যেমন বেদের অপর নাম শ্রুতি, বৈদিক যুগের বিভিন্ন দেবদেবী, কোন দেবদেবী কিসের জন্য ফেমাস ছিল, এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে বুদ্ধিজমের মধ্যে। তারপরে তোমরা হচ্ছে পড়তে পারো জৈন ধর্মের সম্পর্কে, কে প্রবর্তক ছিল, মহাবীর এর সম্পর্কে তোমরা একটু পড়ে নেবে, 2-4টা কোশ্চেন। জৈনদের ধর্মগ্রন্থগুলোর নাম কি ছিল, হ্যাঁ, যেমন দ্বাদশ অঙ্গ ছিল, আরো সমস্ত জৈন ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালো করে পড়বে। ভক্তি আন্দোলন সম্পর্কে পড়বে, ভক্তি আন্দোলনের মধ্যে রামানুজ, কবির, রামানন্দ, হ্যাঁ, তারপরে হচ্ছে গুরু নানক, শ্রী চৈতন্য। তারপরে সুফিবাদের মধ্যে চিস্তি সম্প্রদায়, সুরাবর্দী সম্প্রদায়, মূলত এটাই কাদেরি আছে, ফিরদৌসি আছে, অনেকগুলো সম্প্রদায় রয়েছে। সবগুলো সম্প্রদায় না পড়লেও কিছু কিছু সম্প্রদায় সম্পর্কে খুব ভালো করে কিন্তু অবশ্যই পড়বে, হ্যাঁ। তারপরে বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলনের মধ্যে প্রার্থনা সমাজ, কে প্রবর্তক ছিল, আর্য সমাজ, ইয়ং বেঙ্গল, তারপরে হচ্ছে বহু বিবাহ আইন বা বিধবা বিবাহ আইন, এই সমস্ত বিষয়গুলো। তারপরে স্বামী বিবেকানন্দের, শ্রীরাম কৃষ্ণের যে বাণী আছে, যত মত তত পথ, এই সমস্ত বিষয়গুলো। দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ থেকে শুরু করে, হ্যাঁ, যে সমস্ত আরো মনে করো মানে বেদ ভাষা, এই সমস্ত গ্রন্থগুলো তিনি রচনা করেছেন, এগুলোও কিন্তু পড়তে হবে। দেন রয়েছে তোমাদের ভারতের স্থাপত্য ভাস্কর্য, কোথাকার কোন দেশ কোন জায়গার কোন শৈলী বা মন্দির স্থাপত্য শৈলী কি নামে পরিচিত ছিল। যেমন উত্তর ভারতের মন্দির স্থাপত্য শৈলী নাগর নামে পরিচিত, দক্ষিণের তোমার হচ্ছে দ্রাবিড় নামে পরিচিত, বেসন কি, হ্যাঁ, বিভিন্ন কালচারাল জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এখানটায়, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে আসবো তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমরা কি কি পড়বে, বিকি স্যার তো তোমাদের সঙ্গে আলোচনা করেইছে কিছু কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে, কিন্তু আমি আজকে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি না, যে কোন কোন জায়গাগুলো তোমরা একটু ফোকাস করবে আমি সেগুলো কিন্তু বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি তো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এই পার্টটা তোমাদের একটু ভালো করে পড়া উচিত, খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো যে তোমাদের বিকি স্যার যে ক্লাসগুলো নিয়েছেন এবং আমিও আগে প্রচুর ক্লাস দিয়েছি, সেগুলো একটু ভালো করে দেখে পড়ো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা কভার আপ হয়ে যাবে। এবার তৃতীয় অধ্যায় আমাদের হিস্ট্রি যেটা আছে, 1857 সালে মহাবিদ্রোহ, কে কে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল এবং মহাবিদ্রোহের সময় কোন কোন গ্রন্থগুলো কে কে রচনা করেছিল, এই প্রশ্নগুলোর থেকেই কিন্তু প্রশ্ন আসে একমাত্র এই লেসনটা থেকে, ঠিক আছে। আদারওয়াইজ আর কোনো কোশ্চেন সেভাবে এই মহাবিদ্রোহের চ্যাপ্টারটা থেকে আসে না। আর কে কি বলেছিল মহাবিদ্রোহের প্রকৃতিগুলো সম্পর্কে, ঠিক আছে, জাতীয় বিদ্রোহ কে বলেছিল, স্বাধীনতা সংগ্রাম কে বলেছিল, এই সমস্ত প্রশ্নগুলো আমরা এখান থেকে পড়বো। তারপরে চতুর্থ অধ্যায় যেটা রয়েছে পলিটিক্যাল সায়েন্সের উপরে, সেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রয়েছে। এখানে বিশেষ করে প্রিয়াম্বেল বা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো পড়বে। তারপরে বিভিন্ন সনদ আইনগুলো কবে কবে হয়েছিল, কোন আইনকে কি নামে পরিচিত করা হয়েছিল, কোন আইনের মূল বিষয়বস্তু কি ছিল, কোন কোন কমিটিগুলো স্থাপন হয়েছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার ভারতীয় সংবিধানের উৎসগুলো ভালো করে পড়বে, বিশেষ করে যেমন
মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে, তাহলে এটা মার্কিন যুক্তরাষ্ট্র হবে। তারপরে হচ্ছে তোমার ওই সাংবিধানিক সংশোধনের পদ্ধতি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে বা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়গুলো কোশ্চেনগুলো কিন্তু খুব আসে, তোমাদের এই পার্টটা ভালো করে পড়বে। এছাড়া তোমার হচ্ছে সংবিধান সংশোধনের ব্যাপারগুলো তোমরা পড়বে, মৌলিক অধিকারের পার্টগুলো তোমরা পড়বে, কত কত ধারায় কোন কোন অধিকারের কথা বলা হয়েছে এই বিষয়গুলো। ফান্ডামেন্টাল ডিউটিসটা তোমরা ভালো করে পড়বে, মৌলিক কর্তব্য 11টা মৌলিক কর্তব্য আছে, প্রথমে 10টা ছিল, পরবর্তীতে 11টা হয়েছে। এই সমস্ত ডিপিএসপিটা সম্পর্কে একটু পড়ে নেবে, রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতিগুলো সম্পর্কে কি কি বলা হয়েছে না বলা হয়েছে, কমিটিগুলো সম্পর্কে একটু পড়বে। সংবিধানের প্রাক্কালে কোন কোন কমিটিগুলো কবে কবে হয়েছিল এবং কোন কোন কমিটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা। এবং লাস্টে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির মধ্যে তোমরা অবশ্যই ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়বে, নীতি আয়োগটা ভালো করে পড়বে, ভারতের অর্থনীতির কিছু বৈশিষ্ট্য এবং মিশ্র অর্থনীতি সম্পর্কে কি, উদারীকরণ নীতি কি, এই সমস্ত বিষয়গুলো থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো আজকে আমি সংক্ষেপে তোমাদের বলে দিলাম যে কি কি তোমরা পড়বে না পড়বে। সব থেকে বড় চ্যাপ্টারটা যে প্রথম চ্যাপ্টারটাই সব থেকে বড়, তো এই পার্টটা খুব ভালো করে তোমরা পড়বে, প্রথম পার্টটা, প্রথম চ্যাপ্টারটা, এবং তারপরে চ্যাপ্টারগুলো একটু হালকার উপর দিয়ে পড়লেও কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে, পরবর্তী সেকেন্ড সেমিস্টারে। ফার্স্ট সেমিস্টারে আজকে আমার লাস্ট ক্লাস ছিল, তো এর পরে মানে পরের সেমিস্টারে আমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে যাবে 25 তারিখ থেকে, ঠিক আছে? 25 তারিখ থেকে আমাদের অ্যাডমিশনটা শুরু হবে পরবর্তী সেমিস্টারে। তোমরা যারা যারা যুক্ত হওয়ার তারা অবশ্যই প্রথম দিকে জয়েন করে নেবে আমাদের, তাহলে ক্লাসেসগুলো রেগুলারলি পাবে এবং তোমরা নোটস পত্রগুলো প্রথম থেকে পাবে, সাজেশনসগুলো পাবে এবং তোমাদের পড়তে কিন্তু যথেষ্ট সুবিধা হবে। তো ভালো থেকো তোমরা প্রত্যেকের, ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলসটা দেওয়া আছে, আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।